দেশে আসবেন এটা আমারও আগ্রহ ছিল। আমি উনারে 2024-এ নিজেই জিজ্ঞেস করছিলাম উনাকে। উনি বললেন যে আমাকে বললেন যে আম্মা আসবেন চিকিৎসার জন্য, তাই এই মুহূর্তে যাওয়া সম্ভব না। আমি ভদ্রতা কইরা বলি নাই যে ম্যাডাম চিকিৎসার জন্য আসলে আপনি সাথে চলে আসবেন, আবার বরং সেটা আরো ভালো, ম্যাডামকে সাথে নিয়ে আপনি ইংল্যান্ডে আসলেন। আচ্ছা, ম্যাডামের চিকিৎসায় যদি ইস্যু হইতো, ম্যাডাম তো 5ই মে দেশে ফিরে গেছেন, তাই না? তো উনিও তো আসতে পারতেন, ম্যাডামের সাথে আসলেন না কেন? উনার দলের মূর্খসোদারা আমারে উদ্দেশ্য করে বলে আমি কেন দেশে আসি না। আমি কোন রাজনৈতিক দলের প্রধান হইলে 2024-এর অগাস্টের 5 তারিখে উড়াল দিতাম। ইনফ্যাক্ট আমি তারেক রহমান হইলে যেই দিন হাসিনা বলছিল সাহস থাকলে দেশে আয়, সেই দিনই মেয়েকে বা ওয়াইফকে দলের দায়িত্ব দিয়া দেশে চলে যেতাম। জেলে নিত, কিন্তু আমি যদি জানি হাসিনার শাসন টিকবে না, তাহলে জেলে যাইতে সমস্যা কি? হাসিনার থোতামুখ ভোতা হয়ে যেত, আর 5ই আগস্টে বীরের মতো জেল থেকে বাইরে হইতাম। আর হাসিনা যদি ফাঁসি দিত, তাহলে তো ভালোই, পলিটিক্যাল আইকন হয়ে যেতাম। দল তো থাকলোই, দলের জন্য পলিটিক্যাল অ্যাসেট, ইডিওলজিক্যাল অ্যাসেট তৈরি করে দিয়ে যেতাম, জামাতের নেতারা যেভাবে তৈরি করে দিয়ে গেছে। আমি কেন দেশে যাই না সেটা নানা জায়গায় বিস্তারিত মেলা জায়গায় বলছি। আমি দেশে কখনো নাও যাইতে পারি, আমি তো রাজনীতি করি না, দল করি না, দেশের দায়িত্ব নেওয়ার কোনো খায়েশ নাই। কিন্তু তারেক রহমান কেন দেশে আসে না সেটা ব্যাখ্যা দিয়েছেন কখনো? দেন নাই। বিবিসিতে জিজ্ঞেস করছিল, উনি বলছেন যে ব্যক্তিগত কারণে। কিন্তু উনি কবে ফিরবেন সেটা কিন্তু তার দলের লোকেরা বলছেন নানা সময়। 2024-এর অক্টোবরে বলছেন যে যে কোনো সময় দেশে ফিরবেন। আবার তার 1 সপ্তাহ পরে কইল জানুয়ারিতে ফিরবেন, মানে 2025-এর জানুয়ারিতে। তারপরে ডিসেম্বর আসিল, কইল ফেব্রুয়ারিতে ফিরবেন। তারপর জানুয়ারি আসলে কওয়া হইলো আপাতত আসতেছেন না। এটা শুনে যখন দলের কর্মীরা হতাশ, তখন কওয়া শুরু হইলো এপ্রিল আসবেন। এপ্রিল যায় জুন আসলে কওয়া হইলো 28শে জুলাই আসতেছেন। আবার কওয়া হইলো অগাস্টে আসতেছেন, 5ই আগস্টের আগেই। অগাস্টের শেষে যায় বলা হইলো অক্টোবরে আসতেছেন। এরপরে সালাউদ্দিন সাহেব সহ, মালেক সাহেব সহ অনেকে কইল নভেম্বরে ফিরবেন। এমনকি বিবিসিতে বিএনপি বলছিল নভেম্বরে আসবেন, তারিখ জানাবে বিএনপি। দেখেন, বিএনপি তারিখ জানায় নাই। নভেম্বর শেষ হইতে চললো, ফজলে একবার কইল ডিসেম্বরে আসবে। 8 মণ তেলও পুড়লো না, রাধাও নাচলো না। যদি কইতো ঈদের পরে আসবেন, তাইলে কোনো ঝামেলা হইতো না। ঈদের পরের আন্দোলন দিয়েই তো আমরা হাসিনাকে হটাইলাম, তাই না? তো ঈদের পরে কইলে তো একটা সুবিধা ছিল। যাই হোক, কেন উনি আসতেছেন না তার কয়েকটা সম্ভাব্য কারণ থাকতে পারে। এইটা আমার একান্তই অনুমান, কিন্তু আসেন সেগুলো একটু শুনে দেখি। 1 নাম্বার কারণ হইতে পারে যে উনি এমন সময় আসতে চায় যেই সময় তার ক্ষমতায় যাওয়াটা নিশ্চিত এবং নিরঙ্কুশ। কারণ বেশ কিছু পাওয়ারফুল স্টেক হোল্ডারের ব্যাপারে তারেক রহমানের অবিশ্বাস আছে। যেমন আর্মি স্ট্যাবলিশমেন্টের যে অংশ তার উপরে নির্যাতন চালাইছিল, তাদের ক্ষমতা এখন কেমন সেটা সম্ভবত এখনো নিঃশেষ হয়ে যায় নাই। আর্মিরা আবার রিটায়ার করলেও না, একটা সিলসিলা থাকে। আর আর্মিকে তো হাসিনা অ্যান্টি বিএনপি করে তৈরি করছে, এতদিন ধরে অ্যান্টি জামাত করেও তৈরি করছে। এই সেই ফোর্স তারেক রহমানের প্রত্যাবর্তন কিভাবে ডিল করবে সেটা নিয়ে মনে হয় ক্লিয়ার না। ওনারা কারা কারা নির্যাতন করছিল সেটা তো তারেক রহমান জানে। সে অফিসাররাও তো আবার মনে করতেই পারে যে তারেক রহমান প্রতিশোধ নিতে পারে। 2 নাম্বার, এটা শোনা কথা, সত্য মিথ্যা জানি না, একেবারেই শোনা কথা। আপনারা গুজব হিসাবেও ধরতে পারেন, অথবা কান কথা হিসাবেও ধরতে পারেন। সেটা হইতেছে যে তারেক রহমান নাকি ব্রিটিশ সিটিজেনশিপ নিছেন। আমি বলছি আমি সত্য মিথ্যা জানি না, সত্য হইতেও পারে। কারণ তারেক রহমানের ফেরানোর জন্য হাসিনা খুব চেষ্টা করছিল। একজন বাংলাদেশি নাগরিককে ফেরানোর চাইতে ব্রিটিশ সিটিজেনকে ফেরানো কঠিন, এই জন্যও হইতে পারে। এইটা কোনো অন্যায় না ওনার তরফ থেকে, প্র্যাকটিক্যাল কারণে উনি করছেন। আমি হইলেও একই কাজ করতাম। এখন এই সিটিজেনশিপ কিভাবে কখন ত্যাগ করবেন, এটা একটা স্ট্র্যাটেজিক এবং লিগাল ইস্যু। এটা তো ওনাকে ত্যাগ করতে হবে, এমনকি নির্বাচনে অংশ নিতে হইলেও ত্যাগ করতে হবে সম্ভবত, আমি যতটুকু আইন বুঝি নির্বাচনের। আরেকটা কারণ হতে পারে যে উনি ফিরে এসে দলের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারা। দলের তো কোনো মা বাপ নাই, কারো কথা কেউ শুনে না। দলের নেতা কর্মীরা যে যেটা ইচ্ছা তাই যেটা করতেছে, তাই সেটা বলতেছে। একটা এক্সাম্পল দিই, তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন নিজে গিয়া ঢাকা 14 আসনে মায়ের ডাকের সমন্বয়ক তুলিকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। কয়েক সপ্তাহ যাইতে না যেতে একই আসনে বিএনপির অন্য প্রার্থী আজ মশাল মিছিল কইরা তুলির মনোনয়ন বাতিলের দাবি করেছে। তারেক রহমান, মির্জা ফখরুল, সালাউদ্দিন সাহেবের বিএনপিতে কেমন কন্ট্রোল আছে এটা আপনারাই বুঝে নেন। মানে ইতিহাসে একটা সেরা কমিটি করতেছে বিএনপি। একদিকে বহিষ্কার করে যারে, আবার 2 মাস পরে সেটা প্রত্যাহার করে তাদের দলে ফেরায় নেয়। এখন শুরু হয়েছে একদিকে মনোনয়ন দেয়া, অন্যদিকে মশাল মিছিল করায়।
কি এখন তারেক রহমান দূরে আছে, একটা যুক্তি আছে যে এত দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় না, দেশে আসলে তো এই সমস্ত কিছু দায় নিতে হবে ওনারই। সেটা হয়তো তারেক রহমান এখনই নিতে চাইতেছেন না, তাই নির্বাচনের আগে সময়টা যত কম করা যায় সে চেষ্টা করতেছেন। ঠিক নির্বাচনের আগে আগে হয়তো আসবেন, যখন নির্বাচনী হাওয়া উঠে যাবে পুরা দমে, আর তখন চাঁদাবাজি আর এই সমস্ত অন্তর্দ্বন্দ্ব কোন্দল ইত্যাদি ইত্যাদি আর মূল ইস্যু থাকবে না, নির্বাচনী ইস্যুটাই হবে তখন মূল ইস্যু, ঢাকা পড়ে যাবে চাঁদাবাজির ইস্যুটা। এখন আসেন তারেক রহমানের সাম্প্রতিক একটা বক্তব্য নিয়ে কথা বলি, আলু সংক্রান্ত বক্তব্য। তারেক রহমান কেন হাসিনা পড়ার পরে ফাঁকা মাঠ পেয়েও গোল দিতে পারলেন না সেটা বোঝা যাবে এই আলোচনা। আপনারা গণভোটের আলোচনায় তারেক রহমানের বক্তব্যটা দেখেছেন, মানে গণভোটের চাইতে আলুর দাম পাওয়াটা জরুরি, তাই না? দেখেন, আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায় হিসাব যা বলে কম বেশি, যেই স্ট্যাটিস্টিক্স যতটুকু পাওয়া গিয়েছে, প্রায় ৩,০০০ কোটি টাকার যে লোকসান তার আশঙ্কা তারা করছেন। ৩,০০০ কোটি টাকার মতন লোকসান হতে পারে। অপরদিকে আমরা দেখি যে দু একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে গিয়ে কথিত গণভোট যদি করতে হয়, রাষ্ট্রকে আলু চাষিদের যে ৩,০০০ কোটি টাকা পরিমাণের গড়ছা, এই গণভোট কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সমপরিমাণের টাকা গচ্ছা দিতে হবে। এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এইসব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গণভোট উনি চান না, হইতেই পারে উনি পলিটিক্যালি চান না, সেটা একটা পলিটিক্যাল ব্যাখ্যা দেন, কোনো অসুবিধা নাই। আলুর এক্সাম্পল কেন দিতে হবে? ইরানের বিপ্লবের পরে জিনিসপত্রের দাম কমানোর জন্য বামপন্থীরা খুব হাউকাউ শুরু করেছিল, তো খোমেনি কইছিল আমরা কম দামে তরমুজ খাওয়ার জন্য বিপ্লব করি নাই। ৫ই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ যে ঐতিহাসিক আবেগে ফাইটা পড়ছিল, বিএনপি সেই মুহূর্তটা বুঝতেই পারেনি, এই বিপ্লবের মর্মার্থটা বুঝতেই পারেনি যে বিপ্লবটা কেন হয়েছিল, এখনো পারে না। তারা মনে করছে মানুষ তাদেরকে ক্ষমতা আনার জন্য অকাতরে রক্ত দিচ্ছে। জি না, ৫ই আগস্টে তারেক রহমানের সমান উচ্চতার কোনো নেতা ছিল না, দেশ খালি ছিল, মঞ্চ খালি ছিল, নেতৃত্ব খালি ছিল, তবুও তিনি দেশের প্রধান রাজনৈতিক মুখ হইতে পারলেন না। এটা ওনার ব্যর্থতা, বড় সড় রাজনৈতিক ব্যর্থতা। কেন পারলেন না? কেন পারলেন না এটার উত্তর লুকায় আছে ওই দুইটা বাক্যে, একটা হইতেছে খমিনির, একটা হইতেছে তারেক রহমানের। দুইটা ভিন্ন সময়, ভিন্ন বিপ্লব, ভিন্ন কল্পনার মধ্যে। যখন বামপন্থীরা তরমুজের দাম কমা, খাবার দাবারের দাম কমা এই কইতেছিল ইরানের বিপ্লবের সময়, বাজার নিয়ন্ত্রণ করো, তখন খমিনি এক বাক্যে পুরা জাতির রাজনৈতিক মেরুদণ্ডকে সংজ্ঞায়িত করে দিয়েছিলেন যে আমরা সস্তায় তরমুজ খাওয়ার জন্য বিপ্লব করি। মেসেজ পরিষ্কার, জাতি রক্ত দিছে, শহীদ হয়েছে, জাতীয় আত্মমর্যাদা পুনরুদ্ধার করছে, তাদের সংগ্রাম কখনোই বাজারের খুচরা দামের মধ্যে আটকাইছিল না। এখন বাংলাদেশের দিকে তাকান, বিপ্লবের পরে যখন দেশের মানুষ এক যুগের বেশি সময় ধরে দমন পীড়নের বিরুদ্ধে প্রথমবার উঠে দাঁড়াইল, যখন ইতিহাস তৈরির ক্ষুধা মানুষের মনে, মর্যাদা পুনরুদ্ধারের তীব্র আকাঙ্ক্ষা, ঠিক সেই মুহূর্তে তারেক রহমান বললেন গণভোটের চাইতে আলুর দাম বেশি গুরুত্বপূর্ণ। এটাই বিএনপির মূল ভুল। মানুষ ইতিহাস চাইতেছে আর তারা দিতেছে আলুর দাম। মানুষ চাইছিল রাজনৈতিক সার্বভৌমত্ব, তারা দিচ্ছে আলুর দাম। জনগণকে তারা দেখতেছে চাষা ভুষা, যাদের একমাত্র উদ্বেগ হইতেছে ভাত, আলু খাওয়া ইত্যাদি। এইটা বিএনপির না বোঝার সমস্যা না, এটা তাদের চারপাশে যারা জমছে আর কি, হ্যাঁ, জামাই কোটার বুদ্ধিজীবীদের ওদের রোগ। যারা মনে করে বাংলাদেশের মানুষ রাজনৈতিক প্রাণী না, তারা কেবল খায়, ঘুমায় আর ভাত খাইতে চায়। জামাই কোটার বুদ্ধিজীবী তো নিজে বলে যে ভাত খাওয়াটা নাকি এদের একমাত্র মোটিভেশন, বেশি ভাত খাওয়া। বাংলাদেশের মানুষের ব্যাপারে কি তুচ্ছ তাচ্ছিল্য, বাংলাদেশের মানুষ নাকি খালি ভাত খাইতে চায়, খালি ভাত খাইতে চায়, বেশি বেশি ভাত খেতে চায়। বাংলাদেশের মানুষ নাকি মধ্যবেতার মানুষ, মিডিওক্রিটি কয়, বইও লিখেছে এটা। তাদের জিদ্দার নাকি ক্ষমতা নাই, তাদের স্বপ্ন নাই, কল্পনা নাই। এই মানুষগুলা দুনিয়া কাঁপায় এটা বিপ্লব করে ফেললো, আর এই মানুষ নাকি খালি ভাত খাইতে চায়। এই মানুষের কোনো আত্মমর্যাদা নাই, কোনো ঐতিহাসিক আকাঙ্ক্ষা নাই, কোনো রাজনৈতিক উচ্চাসা নাই। বিপ্লব তো কখনো ভাতের আকাঙ্ক্ষায় জন্ম নেয় না, এটা খোমেনি জানতেন, উনি বুঝছেন। সেই জন্য রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, জাতিগত মর্যাদা, পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি, এটার উপরে পুরো বিপ্লবকে দাঁড় করাইছিলেন। মিশেল ফুকো ইরানের বিপ্লবকে পশ্চিমা রাজনৈতিক বিশ্লেষণে প্রচলিত কাঠামো দিয়ে ব্যাখ্যা করতে অস্বীকার করছিলেন। তার দৃষ্টিতে ইরানের বিপ্লব ছিল এমন একটা ঘটনা যেখানে রাজনৈতিক সংগ্রাম কেবল অর্থনীতি, দারিদ্র বা রাষ্ট্রবিরোধী ক্ষোভের উপরে দাঁড়াইছিল না, বরং মানুষ অন্যভাবে বাঁচতে চায়,
এই গভীর নৈতিক এবং আধ্যাত্মিক তাড়না থেকে আন্দোলন গড়ে উঠছিল। আমরাও অন্যভাবে বাঁচতে চাই, বাংলাদেশের মানুষও অন্যভাবে বাঁচতে চায় জন্যই বিপ্লব করছিল, রক্ত দিছিল 2024-এ, হাসিনাকে উৎখাত করছিল। ফুকো এই অভিজ্ঞতাকে নাম দিচ্ছেন পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি, এক ধরনের রাজনৈতিক আধ্যাত্মিকতা, যেখানে জনতা রাষ্ট্র, বাজার, সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে দাঁড়ায় নিজেদের নৈতিক সত্তা, মর্যাদা, ত্যাগ এবং ন্যায়ের আকাঙ্ক্ষাকে রাজনৈতিক রূপ দেয়। ফুকোর ভাষায় ইরান দেখাইছে যে রাজনীতি কেবল স্বার্থ, ক্ষমতা, বাজারের হিসাব না। কখনো কখনো রাজনীতি মানুষের অস্তিত্বগত ইচ্ছা, পরিচয় এবং নৈতিক পুনর্জন্মের আকাঙ্ক্ষা থেকে জন্ম নেয়। এটাই ছিল ইরানের বিপ্লবের অনন্যতা, বিশেষ বৈশিষ্ট্য। আর বিএনপি করলো তার ঠিক উল্টাটা। তারা গেল শেখ মুজিব আর হাসিনার ফেলে যাওয়া পুরানো ক্যানভাসে। ভাত, ভোটের বাজারি রাজনীতিতে 10 টাকায় চাল খাওয়াবে বলছিল না? চাল তো খাইনি 10 টাকার বাংলাদেশের মানুষ, ভোটেরও হোকামারা সারা হয়ে গেছে। আলুর দাম ঠিক পাইলে কি তাহলে ভোট না দিলেও চলে তো না? উন্নয়ন না গণতন্ত্র, এটা ছিল হাসিনার ন্যারেটিভ। আর গণভোট না আলুর দাম, এটা হইতেছে বিএনপির ন্যারেটিভ। অথচ জিয়ার 19 দফার 1 নম্বর দফা ছিল সর্বতভাবে স্বাধীনতা, অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা। জিয়ার রাজনীতি দাঁড়াইছিল এইটার উপরে, জাতীয় মর্যাদার উপরে দাঁড়াইছিল। দেশ রক্ষা করা, সার্বভৌমত্ব রক্ষা করা, মর্যাদা রক্ষা করা, এমনকি ইমান রক্ষা করা। জিয়া ইকোনমিকে বাদ দেন নাই, কিন্তু কখনোই রাজনীতিকে বাজারের হাটে বিকায় দেন নাই, কখনোই আলুর দামকে প্রধান রাজনৈতিক কর্মসূচি করেন নাই। এটা পলিটিক্স না। তারেক রহমান আজকে একই ভুল করছেন। উনি মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে দেখতে পারেননি। মানুষের বাইসে থাকার জন্য, খাওয়ার জন্য, পেটের জন্য রাজনীতির দরকার নাই। বিএনপির কর্মীদের দরকার থাকতে পারে, ওদের আয় উপার্জন নাই, চান্দাবাজি করতে হয়। গোয়াবাসী মানুষ রাজনীতি ছাড়া বাইসে ছিল না। রাজনীতির দরকার জনগণ যেই মুহূর্তে ইতিহাস লিখতে চায়। মানুষ খাওয়ার জন্য জন্মায় না তো, মানুষ মর্যাদার জন্য বাঁচে। যেই মুহূর্তে মানুষ 2 হাত দিয়ে আগুন ধরতে শিখলো, সেই মুহূর্তে সে বুঝলো খাবার আমাকে মানুষ না, মর্যাদা আমাকে মানুষ করে। শুধু পেটের প্রয়োজন রাজনীতি নির্ধারণ করলে মানুষ পশু হয়ে যায়। পশুর প্রধান লক্ষ্য খাদ্য। এই জামাই কোটার বুদ্ধিজীবী বাংলাদেশের মানুষকে পশু মনে করে। মানুষের প্রধান লক্ষ্য মর্যাদা, তার অস্তিত্বের ন্যায্যতা, সে কেন বেঁচে আছে, তার নৈতিকতা। খাদ্য নিরাপত্তা একটা খুবই প্রযুক্তিগত প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন একেবারেই না। পেট ভর্তি হলে মানুষ বিপ্লব করে না? করে তো। এই যে ফ্রেডারিক অ্যাঙ্গেলস মার্কসের বন্ধু যে একসাথে লিখছে, ফ্রেডারিক অ্যাঙ্গেলস শিল্পপতি ছিল, তার বিশাল কাপড়ের কারখানা ছিল। পেট ভরা থাকলেও সে মানুষ বিপ্লব করে, কারণ ভাত মানুষকে শান্ত করে না। ভাতকে প্রধান রাজনৈতিক আকাঙ্ক্ষা বানানোর মানে হইতেছে মানুষকে ডিপলিটিসাইজ করা, মানে অরাজনৈতিক করে ফেলা। এটা স্বৈরাচারের পুরানো কৌশল। ভাত দিচ্ছি, মুখ বন্ধ রাখো। এইভাবে জনগণকে আরো সহজে শোষিত, নিয়ন্ত্রিত এবং নীরব রাখা যায়। যেখানে মানুষ শুধুই খাওয়ার চিন্তা করে, সেখানে রাষ্ট্র ওই লোকের মালিক হয়ে যায়। সে আর নাগরিক থাকে না, সে প্রজা হয়ে থাকে। ইতিহাস এখন যার অপেক্ষায় সেই নেতৃত্ব পাবে। বাংলাদেশ আজ কোনো আলুর দামের দেশে নাই। এটা ইতিহাসের দোরগোড়ায় দাঁড়ায় থাকে একটা জাতি, যাদের চোখে এখন ভাত না, মর্যাদা, ন্যায় আর স্বাধীনতার আগুন জ্বলতেছে। 5ই আগস্টের রাস্তায় যে মানুষ নামছিল, তারা ক্ষমতার জন্য নামে নাই, তারা আলুর দামের জন্য নামে নাই, তারা নামছিল নিজের অস্তিত্ব প্রমাণ করতে। এই আগুনকে যারা বুঝবে, যারা মানুষের মর্যাদাকে রাজনীতির কেন্দ্র করবে, নেতৃত্ব যাবে তাদের হাতে। এই মুহূর্তে আলুর দাম না, আলো দরকার। আলো একটা চাই। এটার বিস্তারিত ব্যাখ্যা বুঝতেছি না, কিন্তু এই ধরনের ভাগ বাটোয়ারা মানে হচ্ছে যে মানে একটা ম্যানিপুলেশন করা, যে আমি 200 তুমি 100, বা আমি 180টা তুমি 50টা তুমি 20টা, এরকম একটা অ্যারেঞ্জড গেম যেটা বলে, সেটা হচ্ছে ভাগ বাটোয়ারার নির্বাচন। অর্থাৎ এটা নির্বাচনের নামে একটা প্রহসন। বিষয়টা কি তেমন? আপাতত কারা করবে, কার সাথে কারা করবে? এখন জামাত ইসলাম তাহলে কেন জোট করছে? জোট করছে বিএনপির মতন একটা বড় দলকে মোকাবেলা করার জন্য। তো সে কেন এখানে ভাগবটরার জায়গা কোথায়? আর বিএনপিও যদি জোট করে, তাহলে সেটা কি ভাগবটরা? এটা তো নির্বাচনী জোট, এটা প্রচলিত অর্থে। বিষয়টা আমার যেটা ধারণা, যে এনসিপি একটু বেকায়দায় আছে। কারণ একসময় এনসিপির যে উত্থান ছিল, তার যে জনপ্রিয়তা ছিল সেই আগস্ট মাসের দিকে, তখন তো রাজনৈতিক দলগুলোকে আসলে ভুলে গেছিল মানুষ কিছুদিনের জন্য, যে বিএনপি কিসের, মানে জামাত কিসের। আমরা কি আন্দোলন করছি বিএনপিকে ক্ষমতায় আনতে, এরকম কিন্তু কথা আসতেছিল। বিএনপি জামাতকে চিনি না, এই যে আমরা নতুন নেতৃত্ব, তার একটা আবেগ, ভালোবাসা, একটা উচ্ছ্বাস, ওটা তো রাজনীতির একটা ভিত্তি হইতে পারে না। নাহিদ ইসলামদের
আসলে ভুলের খেসারত দিচ্ছে তারা। ভুল ওই সময়ের যে উত্থান, ওই সময়ের যে একটা উচ্ছ্বাস, আবেগ, জনপ্রিয়তা, তাদের তারকা বনে যাওয়া, এটাকে মনে করছে যে পার্মানেন্ট। কিন্তু রাজনৈতিক বাস্তবতা মানে খুব কঠিন। দেখেন ওই আওয়ামী লীগ এত ঝড়ঝাপটার পরেও কতজন টলে গেছে যে না আওয়ামী লীগ খুব খারাপ, সুতরাং আমরা এখন আর আওয়ামী লীগ করবো না। আছে এরকম? নাই। উপর দিয়ে যেগুলি দেখতেছেন এগুলো হলো পিঠ বাঁচানোর জন্য। তারপরে বিএনপি 15 বছরে এমন অত্যাচার, নির্যাতন, সরানো গেছে, সরানো যায়নি। জামাতকে গেছে, জামাতকে জানাই করা যায়নি। কিন্তু অনেক দল আবার ভেসে গেছে, কারণ ওইগুলির জনভিত্তি নেই। যার জনভিত্তি আছে সে বিলুপ্ত হয় না, আর জনভিত্তি যার আছে সে সাময়িকভাবে যদি হেলেও পড়ে আবার কিন্তু সে সোজা হয়ে দাঁড়ায়। এই যে রাজনৈতিক দলগুলো প্রথম প্রাথমিক দখল কাটায়, প্রাথমিক যে বদনামের বা দোষে দুষ্ট ছিল সেটা কাটায়, কিন্তু আবার তারা এখন দাঁড়ায় গেছে। এখন দেখেন সারা দেশব্যাপী আপনি যেখানে যাবেন বিএনপির প্রার্থীর কোনো অভাব নেই, একাধিক প্রার্থী, এক একটা জায়গায় 3 জন 4 জন করে। কতজন? মিনিমাম 1000 প্রার্থী তারা এখন ছুটতেছে, প্রত্যাশী। কোনো কোনো জায়গায় 2 জন 3 জন 4 জন। তো 300 আসনে যদি আপনি 3 জন করেও ধরেন তাহলেও তো 1000-এর উপরে ছাড়া যায়, 3 জন 4 জন করে ধরলে। তা ধরেন প্রায় 1000 প্রার্থী কিন্তু এখন তারা দাবায় বেড়াচ্ছে সারা বাংলাদেশে। সেই জায়গায় এনসিপি কোথায়? এনসিপির সেই উচ্ছ্বাস কোথায়? এনসিপি তো এখন মিছিলের ডাক দিলে তো নিয়ম অনুযায়ী, তখনকার হিসাব অনুযায়ী 50,000 1 লাখ লোক নেমে যাওয়ার কথা, কিন্তু কোথায় এখন? টেনে টুনে আপনাকে হিসাব করতে হচ্ছে যে 1000 হলো, 2000 হলো, নাকি 4000 হলো, 5000 হলো। এই তো, আর নাই, কোথাও নেই। সারা বাংলাদেশে যান, কোথাও নেই। এখন এই জন্য তারা যেহেতু আবার কোনো জোটেও যেতে পারতেছে না, কোথায় যাবে? তারেক রহমান চায় এনসিপিকে আনতে, কিন্তু তার দলের যারা নেতারা তারা মনে করে না যে এটা প্রাসঙ্গিক না, অপ্রাসঙ্গিক হয়ে গেছে। কিন্তু তারেক রহমান একটা চায় যে এই শক্তির যেহেতু একটা অবদান আছে নিতে। জামাত তো কখনো 300 আসনে প্রার্থী দিয়ে ইলেকশন করে খুব ভালো করছে, অতীতে কখনো নেই। 300 আসনেই তারা কখনো পূর্ণাঙ্গভাবে নির্বাচন করেনি। সেখানে তারা যদি এখন এনসিপি কে যদি বলে যাচ্ছে তোমরা 100 করো, তো দুইটা জিনিস হবে, যে ওই 100 আসনে করার মতন ক্ষমতা এনসিপির নেই, আর জামাতে দিকে গেলে ওই একটা ট্যাগ লাগবে, সেই ট্যাগটাও তারা ভয় পায়। তারা একটা লিবারেল ডেমোক্রেসি প্র্যাকটিস করতে চায়। এই অবস্থায় জামাত একটা কিছুটা গাড্ডার মধ্যে পড়ছে। দেশ চেয়েছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক এবং বাংলাদেশ রায় অনুযায়ী তার দণ্ড কার্যকর করবে। এটা নিয়ে কিন্তু একটা টানাপোড়েন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেটি আন্তর্জাতিক গণমাধ্যমও সেই বিষয়ে একটি বিশ্লেষণ করেছে, রিপোর্ট করেছে। সিএনএন একটা প্রতিবেদন, যে সাবেক, এখন ভারতের জন্য এটা বিশাল একটা চ্যালেঞ্জ তৈরি হলো। এই দুই দিক দিয়ে একটা পরিস্থিতি। এক হলো যে শেখ হাসিনাকে যদি ফেরত দেয় তাহলে ফাইনালি ভারত যে ভুল করছে এটা প্রমাণিত হবে। ভারতের একটা রাজনৈতিক পরাজয়, এটা শুধু মোদী সরকার না, মোদী, কংগ্রেস সহ ভারতের জাতীয় পর্যায়ের রাজনীতির মানে যে বক্তব্য, সেটা হলো আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে রক্ষা করতে হবে। আওয়ামী লীগ, শেখ হাসিনা হচ্ছে ভারতের বন্ধু। এটা শুধুমাত্র এই একটা প্রশ্নে তাদের একটা জাতীয় ঐক্যমত্য। এটা কেবল বিজেপি বা নরেন্দ্র মোদীর না, এটা একই সঙ্গে কংগ্রেসের, একই সঙ্গে অন্যান্য যত রাজনৈতিক দলের নাম বলা হবে সবারই। এমনকি তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে তারাও কিন্তু চায় না যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক, যদিও তারা এটা নিয়ে চুপচাপ থাকে, কারণ বাংলাদেশের রাজনীতির বিষয় নিয়ে তারা জড়াতে চায় না, এতে তাদের একটা সংকট হইতে পারে। যে নতুন সরকারের সঙ্গে তারা সম্পর্ক করবে সেই আশায় তারা বসেছিল, যে নতুন সরকার আসলেই যে এখন যে ভিসা নিষেধাজ্ঞা আছে সেটা দূর হবে, বাণিজ্য অন্যান্য সব দিক থেকে যেমন অন্যান্য দেশের সাথে স্বাভাবিক কূটনৈতিক পরিস্থিতি থাকে তেমন একটা পরিস্থিতি হয়তো তৈরি হবে। কিন্তু এই মানে দণ্ডের পর, এই রায়ের পর সেটা কিন্তু আপাতত বন্ধ হয়ে গেল। এটা নিয়ে একটা টানাপোড়েন চলতে থাকবে এবং কোনোভাবেই ভারতের যেই সিদ্ধান্ত এমন না যে মোদি চাইলেই দিয়ে দিতে পারে মোদি সরকার, তখন ভারতের অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা এটা বাধা দেবে, প্রতিবাদ করবে। ফলে এটা শুধু মোদির উপর নির্ভর করছে না। কিন্তু এটা আরো পরিষ্কার হয়ে গেল
যে বাংলাদেশে শুধু ইউনূস সরকার না, সামনে জামাত সরকার আসুক আর বিএনপি সরকার আসুক, তারা কিন্তু এই যে রায়টা হয়ে গেল সেই রায় কার্যকর হবার জন্য বারবার ভারতের উপর চাপ দিতে থাকবে। তার মানে যখনই চাপাচাপির কোনো প্রশ্ন থাকবে তখন কিন্তু সম্পর্ক আর স্বাভাবিক থাকবে না। ভারত বলবে যে দেব না, বাংলাদেশ বলবে যে দিতে হবে, কারণ তোমার সাথে অপরাধী প্রত্যার্পণ চুক্তি, সেটা যদি রাখো তাহলে তোমাদের যে বিচ্ছিন্নতাবাদী বা অন্যান্য অপরাধী, তাহলে তাদেরও বাংলাদেশে থাকার অধিকার আছে। এইরকম একটা পাল্টাপাল্টি একটা অবস্থা তৈরি হয়ে গেলে, যেটা আলটিমেটলি ভারত বাংলাদেশ দুই দেশের জন্য একটা নিরাপত্তা সংকটের মধ্যে ধাবিত হবে। ভারত বিপদটা বুঝতে পারছে, কিন্তু এই মুহূর্তে ভারতের আসলে কিছু করারও নেই। সেই কারণে মুখ বুজে তারা সহ্য করছে, অথবা খলিলুর রহমানকে তারা বলেছে যে, মানে ভারতের সীমাবদ্ধতার কথা, যে তোমরা শেখ হাসিনার ব্যাপারে কোনো কিছু বলো না, শেখ হাসিনা ব্যাপারে হয়তো আমরা কিছু কন্ডিশন মানবো, যে আমরা করবো না, কি বলে, সে যেভাবে রাজনৈতিক অ্যাক্টিভিটিস করছে বা বক্তব্য দিচ্ছে সেটা হয়তো নিয়ন্ত্রণ করবো না, কিন্তু সেই আমাদের কন্ডিশন মানতে হবে যে শেখ হাসিনাকে নিয়ে তোমরা চাপাচাপি করতে পারবে না। আর একটা হলো যে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিতে হবে। তো স্বাভাবিকভাবেই যেখানে শেখ হাসিনাকে ফেরত দেবে না, বাংলাদেশ অন্যান্য বিষয়গুলো মেনে নেবে, এটাও হবে না। ফলে অলরেডি খলিল এবং অজিত দোভালের এই বৈঠকের মধ্যে দিয়ে কিন্তু একটা আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের মধ্যে একটা টানাপোড়েন কিন্তু শুরু হয়ে গেল। ফলে ভারত বাংলাদেশের এখন সম্পর্ক ভালো মন্দ সবকিছু কিন্তু নির্ভর করছে শেখ হাসিনাকে ফেরত দেয়া না দেওয়ার উপর। পাঁচটিতেই বিএনপির প্রার্থী বদলের দাবি, সিদ্দিকীরাও আলোচনায়। এখন যেটা হয়, মানে সব পত্রিকার উপর তো আস্থা রাখা যায় না। প্রথম আলো মোটামুটি ভাবে আমি বলবো যে তারা জরিপ করে রিপোর্ট করে, আমি রিপোর্টের বেসিসে আলাপ করি। আলাপের মূল উদ্দেশ্য হলো যে মানে সমস্যাটা, সংকটটা কোথায়, আমি এটা তুলে ধরি। এটা সমাধানের দায়িত্ব হচ্ছে দলের, সমাধান তো আমি করতে পারবো না। কয়েকদিন আগে আমি যশোর বললাম যে 6টা আসনের মধ্যে 5টা ঘোষণা করা হয়েছে, তার মধ্যে 4টাই ঝামেলা আছে। ঝামেলা মানে বিদ্রোহীরা আছে। এটা যেন ওই বিএনপির হাইকমান্ড যাতে এটার দিকে নজর দেয় এবং সমস্যাটা মেটায়, সেই ধারা অনুযায়ী কিন্তু আমি কথাগুলি বলি। আমার তো কোনো প্রার্থীর পক্ষে বিপক্ষে আমার অবস্থান নেওয়ার কোনো বিষয় নেই। তো এখানে হ্যাঁ, তবে আমি কোনো প্রার্থীর ক্ষেত্রে আমি বলি যে এই প্রার্থীটার আসলে বিবেচনা করা উচিত ছিল। তো সেটা মানে আমার কথার প্রেক্ষিতে দল সেটা সিদ্ধান্ত নেবে কি নেবে না, এটা দলের ব্যাপার। দল যেটাকে ফাইনালি যেটাকে ভালো মনে করবে সেটা হচ্ছে তাদের বিষয়, আমার এখানে কোনো বিষয় না। আমি একটা স্বাধীন ব্যক্তি হিসাবে আমি বলতে পারি যে অমুক একজনকে চিনি, তার তো খুবই অবদান আছে, তো সে কেন পাইল না। তো এখন দল বলবে যে না, তার চেয়ে অমুকের অবদান বেশি, এই লোক আমাদের সাথে থাকলেও তার কিছু কিছু ঘাটতি আছে, তাকে অন্যভাবে আমরা কাভার করবো। এটা বললাম তো, এই পুরো বিষয়টাই দলের ব্যাপার। আমি মতামত দিতে পারি, এখন এই মতামতের কারণে অনেকে বিব্রত হয়, কিন্তু আমার কোনো ইন্টেনশন কোনো খারাপ নাই। এখানেও যেমন দেখেন, আমি বলবো যে টাঙ্গাইলে 8টা আসন, সেখানে 5টাতে প্রার্থী বদলের যদি দাবি হয়, তাহলে কেমনি কি হবে? আপনার এইরকম ভাবে যদি সমস্ত জেলা পর্যায়ে দেখা গেল যে সে কোনো জেলায় 5টা 6টা 7টা 8টা করে আসন আছে, তো তার মধ্যে যদি অর্ধেকের বেশি আসনে যদি এরকম বিদ্রোহী প্রার্থী থাকে, তাহলে তো দলকে তো চিন্তা করতে হবে যে আসলে কি তাহলে প্রাথমিক আমরা মনোনয়ন ভুল দিলাম, এটা কি পুনর্বিবেচনার অবকাশ আছে কিনা, সেইটাই আমি ইঙ্গিত করছি। নট দ্যাট যে তারা তো বলেছে যে এটা হলো প্রাথমিক তালিকা এবং এটা ফাইনাল না। ফাইনাল করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দেশে আসবেন, এসে আবার হয়তো পুরো রিভিউ করে এর মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা হবে, তারপরে ফাইনাল তালিকাটা তিনি দেবেন। এর মধ্যে এমন আছে যে এখন যে ঘোষণা হয়েছে এখান থেকেও কিছু হয়তো শরিকদেরকে দিতে পারে, আবার শরিকদের জন্য যেটা চিন্তা করেছিল সেখানে হয়তো বিএনপির প্রার্থী দিতে পারে, অনেক রদবদল হবে। এটা মানে বিগত দিনের
অভিজ্ঞতার আলোকে বলছি যে কোনো কিছুই মানে ফাইনাল না। ফলে ওইটা চিন্তা না করে মানে যেমন জামাত কি করছে, তারা প্রথমেই আমি বলবো যে এই স্ট্র্যাটেজিটা ভালো, 300 আসনে প্রার্থী দিয়ে সবাইকে নামায় দিছে। বিএনপি যখন নাকি 237টা দিয়ে সবাইকে মাঠে নামায় দিল, তখন একটা হইচই শুরু হয়ে গেল এবং দেখা গেল প্রত্যেকটা আসনেই আরো 2-3 জন করে আছে। ফলে প্রায় 1000 প্রার্থী কিন্তু এখন সারা বাংলাদেশের নির্বাচনী মাঠ দাপায় বেড়াচ্ছে, যার জন্য কিন্তু এই খবরগুলি এখন গুরুত্ব পাচ্ছে। বিএনপি যেহেতু নির্বাচনী মাঠে এখন দাপায় বেড়াচ্ছে। তো এখানে টাঙ্গাইলের 8টি আসনের মধ্যে 5টিতেই বিএনপির প্রার্থী বদলের দাবি তুলেছেন দলের একাংশের নেতাকর্মীরা। মনোনয়ন পরিবর্তন না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসাবে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন একাধিক নেতা। এটাই দেখেন আর একটা সংকট। এর মধ্যে অনুসারীদের নিয়ে প্রচার চালাচ্ছেন বিএনপির প্রার্থীরা। এটা ঢাকা থেকে শুরু করে তৃণমূল সব জায়গায় হচ্ছে। 2 আসনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী এবং তার বড় ভাই সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর কর্মী সমর্থকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তারা আগামী নির্বাচনে অংশ নিলে এবং দলীয় অসন্তোষ না মিটে গেলে আসন দুটি বিএনপিকে চাপে পড়তে হতে পারে বলে মনে করছেন অনেকেই। এবং দেখেন এখন কিন্তু ওই আওয়ামী লীগের যারা ভোটাররা 25-30 ভাগ, এরা কিন্তু দলে দলে ওই বিএনপিকে ভোট দেবে না, ওই কাদের সিদ্দিকীর দলকে দেবে। এরকম আরো অনেক আসনে তারা কিন্তু স্বতন্ত্র বা অন্য একজন সমমনা কাউকে দেবে। ফলে আওয়ামী লীগের ভোট খুব বেশি বিএনপি পাবে আমার মনে হয় না, কিন্তু বিএনপির মধ্যে যদি ভোট ভাগাভাগি হয় তার সুবিধা কিন্তু জামাত সহ অন্যরা নেবে। সুতরাং বিএনপির আমি জানি যে গত 8-10 দিন ধরে তারা প্রতিদিন আলাপ আলোচনা করে 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 নিরসনের চেষ্টা করছে, কিন্তু খুব নিয়ন্ত্রণে চলে আসছে মনে হচ্ছে না। এবং এটা হয়তো আগামী কয়েকদিনে তাদের এই নানা ধরনের মানে প্রাথমিক মনোনীত প্রার্থী এবং যারা অন্যরা প্রত্যাশী তাদের মধ্যে এই উত্তেজনাটা কিন্তু আরো বাড়বে। সুতরাং বিএনপিকে এই বিষয়ে সমাধানটা করা খুব জরুরি। নির্বাচনের মাঠের এই সুযোগটা যদি অন্য পক্ষ নিয়ে নেয়, এটা বিএনপির জন্য দুঃখজনক হবে। কি ভয়ঙ্কর সব তথ্য আসছে দর্শক। জিয়াউল হাসান, জেনারেল জিয়াউল হাসান, শেখ হাসিনার অন্যতম সহযোগী, খুনের সহযোগী, গুমের সহযোগী। এখন এই মাত্র খবর আসলো যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলতেছে যে তার বিরুদ্ধে 1000 মানুষের গুমের অভিযোগ। আর একটা মামলা হয়েছে, 2 মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ 30 জন আসামি। বুঝতে পারছেন গত 15 বছর তারা ক্ষমতায় থাকতে কি কি করছে, এখন আস্তে আস্তে কিন্তু সব বেরোচ্ছে। এইমাত্র দর্শক এই চ্যানেল 24 এর স্কোয়াডে আসছে এই ব্রেকিং খবরটা যে জিয়াউল হাসানের বিরুদ্ধে 1000 মানুষের গুমের অভিযোগ। পলাতক গুমের 2 মামলায় পলাতক শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ 30 জনের বিরুদ্ধে। এটা শেষ হবে না। 15 বছরে এত অপরাধ, এত অন্যায়, এত জুলুম, বহু মানুষের আসলে খবরই নাই। এবং সেই পরিবার মানে যে তার মানে হারায় যাওয়া সদস্যের আর কোনো দাবিও করে না। কারণ গুমের আপনি কিভাবে করবেন, এর হদিশ বের করবেন কেমনে যে গুম হয়ে গেছে? সরকার বলবে আমি জানি না, কোনো সংস্থায় বলবে আমি জানি না। আপনি এটা কেমনে দাঁড় করাবেন? যেগুলি গুম হয়ে হাওয়া হয়ে গেছে, গুম থেকে যারা ফিরে আসছে তাদের অভিযোগ আপনি আমলে নিতে পারবেন। কিন্তু এই যে বলা হলো 1000 গুমের অভিযোগ, 1000-এর মধ্যে কতজন তো আর কখনোই ফিরবে না, কিছু ফিরবে। চিন্তা করেন, সমস্ত সংস্থাকে আসলে একটা খুনে বাহিনীতে রূপান্তর করছে। শুধু সেনাবাহিনীর মূল বাহিনীকে এ করতে পারেনি, কিন্তু ডিজিএফআই কে ক্যাপচার করছে। আর অন্যান্য সংস্থা যা যা ছিল কোনো কিছুই বাকি নাই। প্রত্যেকেরই নিজস্ব সেল ছিল, প্রত্যেকে বছরের পর বছর, মাসের পর মাস বিনা বিচারে আটকে রাখা হতো। এখন দেখেন আওয়ামী লীগের বলতে পারেন অত্যাচার নির্যাতন চলতেছে, কিন্তু এখন কি? এখন দেখেন প্রত্যেকেই কিন্তু তারা বিচারিক যেই অধিকার সেটা পাচ্ছে, আইনগত যে অধিকার সেটা পাচ্ছে। রিমান্ড, আদালত আর কারাগার, এইটা তো হলো আইনি প্রক্রিয়ার মধ্যে তারা ঘুরতেছে, তাতেই সব কাহিল। আর এই মানুষগুলো ধরেন সালমান এফ রহমান, আনিসুল হক,
তারপরে পলক, অন্যান্য যারা আছে তারা নাই, কে নিয়ে গেছে কেউ জানে না। তখন এই পরিবারগুলির অবস্থা কি? এখন এই পরিবার এদের সাথে তো ফোনে কথা বলতে পারতেছে, তার ফ্যামিলি প্রতিনিয়ত কথাবার্তা বলে। জেলখানার ভিতরে তো জানি যে কি হারে মানে মোবাইল ফোন চলে, প্রত্যেকের মোবাইল ফোন আছে, পারলে ফেসবুক হয়তো চালাইতেছে তারা ভিন্ন নামে। কিন্তু এরকম গুম হয়নি। যে গুমটা হয়েছে 15 বছরে, অকল্পনীয়। আমি আবারও বলি যে এই যে আওয়ামী লীগের সমর্থক শুভাকাঙ্ক্ষী যাদের মানে স্বপ্ন দেখতেছেন শেখ হাসিনা আরো শক্তিশালী রূপে ফিরে আসবে, এটা কোনো শাসন হইতে পারে? এইভাবে গুম, খুন, জাতিসংঘের গুম কমিশনকে পর্যন্ত ইয়ে করা পারমিশন দেওয়া হলো না যে তারা তদন্ত করুক। সরকার না হয় নির্দেশ, তাহলে তারা তদন্ত করবে না কেন? আজকে দেখেন হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারা যখনই মানবাধিকার লঙ্ঘনের এদিক সেদিক হইতেছে তারা কিন্তু সরকারকে ছাড় দিচ্ছে না। দেখেন বিচারিক প্রক্রিয়া নিয়ে কথা বলছে। এই প্রতিষ্ঠানগুলোই তো গত 15 বছরের কথা বলছে। আর এই প্রতিষ্ঠানগুলোকে বানানো হয়েছে মানে বিএনপি জামাতের এজেন্ট হিসেবে। এখন তারা যে নিরপেক্ষ প্রমাণ হচ্ছে। জেডাই খান পান্না, ওই যেই মৃত্যুদণ্ড দেওয়া হলো প্রথম যে মামলায়, হত্যা মামলায়, গণহত্যা মামলায়, এখন কিন্তু এই যে মামলা, সেই মামলায় জেডাই খানকে অনুমতি দেওয়া হয়েছে। অসুখ কথা বলুক, শেখ হাসিনা যারে যারে মানে নিয়োগ করার দরকার করুক, সমস্যা তো নাই। কিন্তু এ কেমন অত্যাচার হবে, গুম হবে, যার কোনো মানে বিচার হবে না। একটা গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু ভেতরে ভেতরে হচ্ছে উত্তর কোরিয়া, ভেতরে ভেতরে সৌদি আরব, ভিতরে ভিতরে রাশিয়া, ভিতরে ভিতরে চীন। এটা হইতে পারে? এই বাংলাদেশের এইরকম একটা জঙ্গলি রাষ্ট্রে রূপান্তর করা, এটা শেখ হাসিনা করছে। শেখ মুজিবুর রহমান তার বাবা করতে চাইছিল, পারেনি। জানুয়ারি মাসে একদলীয় শাসন করছে, আগস্ট মাসেই নাই। আর শেখ হাসিনা ওইটা করে 15 বছর চালাইছে। আজকে আপনি কিভাবে, আপনি যে দুইটা কথা বলবেন শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, কেমনে বলবেন বলেন? আগামী নির্বাচনে জামাতের নির্বাচনী কৌশল কি, এটা কিন্তু এখনো পরিষ্কার না। তারা যদিও বলেছে যে তারা সমঝোতা করবে, কিন্তু তাহলে আন্দোলনের মাঠে তাদের একটা জোট আছে, আর দলীয় জোট, নির্বাচনের মাঠে কেন জোট হবে না? এটা একটা প্রশ্ন মানে স্বাভাবিকভাবে ধাক্কা খায়। যেখানে আন্দোলনের জন্য তারা জোট করলো, সেখানে নির্বাচনের জন্য জোট না কেন? আন্দোলনের জন্য সাধারণত অনেক সময় সমঝোতা হয়। যেমন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপি কিন্তু জোট করেনি, 18 দলীয় জোটের পরে আর কোনো জোট ছিল না, কিন্তু আন্দোলনের একটা সমঝোতা ছিল, মানে সমমনা যাকে বলে, সমমনা দলকে নিয়ে তারা আন্দোলন করেছে। নির্বাচনের বেলায় তারা 18 দলীয় জোট নির্বাচনও ছিল, তারা আন্দোলনও ছিল। কিন্তু জামাত এই জিনিসটা একটা ধোঁয়াশা রেখেছে। হয়তো এটা একটা কৌশলটা এমন হইতে পারে, যদি তারা এখনই 8 দলীয় জোট করে ফেলে, যদি বলে যে না এটা শুধু আন্দোলনের জোট না, এটা নির্বাচনের জোটও হবে এবং সরকার গঠনেরও জোট হবে, তাহলে তারা কিন্তু আটকে গেল। জামাত এখন অপেক্ষায় আছে যে বিএনপি সাথে যেই সমঝোতা হচ্ছে শরিকদের সঙ্গে, তো জামাত সত্যি কথা বলতে কি ওত পেতে আছে। বিএনপি নিজেই 237টা যে আসনটা দিয়েছে সেটা নিয়ে টালমাটাল অবস্থা। সেখানেই দেখা যাবে যে 20-50টা আসনে তাদের নমিনেশন মানে পরিবর্তন হতে পারে। সেখানে শরিকদের সহ তাদের ফাইনাল করা মানে 300 আসন, এটা খুবই দুরূহ, কাজটা খুবই কঠিন। কারণ দলেই যেখানে শৃঙ্খলা বানানো যাচ্ছে না, সেখানে অন্য দল কথা শুনবে কেন? এখন অন্য দলকে যদি বলা হয়, তার সাথে যে সমমনা যারা আছে, যেহেতু বিএনপি আবার ঘোষণা দিয়েছে যে জাতীয় সরকার তারা করবে, ফলে এখন বিএনপি যদি তার সমমনাদেরকে বলে যে তোমরা কয়টা আসন চাও, তাহলে দেখা যাবে যে মানে বিএনপিরই আসন নাই, এমন একটা অবস্থা। হয়তো 150-200 আসন চেয়ে বসছে। তো এইটা কঠিন। এইটা পরে নির্ভর করবে যে জামাত কি আসলে
নির্বাচনী জোট করবে নাকি সমঝোতা করবে, সেই কৌশলে এগোচ্ছে। এখানে যখন ভাঙন হবে, মানে বিএনপির এবং তার তো সমমনা দলের সংখ্যা অনেক, তখন অনেকে ডিগবাজি মারবে। যেমন এই ডিগবাজির তালিকায় হয়তো প্রথমেই থাকবে এনসিপির নেতৃত্বাধীন 5 দলীয় জোট। তারা যে জোট করছে এখন পর্যন্ত 4, আজকে হয়তো আরো একটা দল মিলে 5 দলীয় জোট করবে। তারা হয়তো ওই জোটটা চলে যেতে পারে জামাতের সাথে, বিএনপি আবার তখন এই জোটটাকে সাথে রাখতে চাইবে। তো এই টানাপোড়েনের কারণে এখন তারা এই জন্য জোট গঠন করছে না। জোট করলে তো ফিক্সড হয়ে গেল, তখন পরবর্তীতে যারা আসবে তখন মনে হবে যে এরা তো আসন পাওয়ার লোভে আসছে বা ওখানে জায়গা পায়নি বলে এখানে আসছে। এই জন্য তারা এখন যেটা বলছে যে তারা সমঝোতা চায়, আরো অনেক রাজনৈতিক দলগুলোকে নিয়েই নির্বাচন করতে চায়। সেই কারণে তারা ওই সমঝোতার কৌশল নিয়ে এগোচ্ছে। এবং দেখেন, প্রথমে তারা সমস্ত আসনে নিজেদের আগে প্রার্থী ঘোষণা করলো, যদি কোনো কিছু না হয় তাহলে এককভাবে লড়বে। তারপরে তারা করলো 8 দলীয় জোট, আন্দোলনের জোট। এটাকে নির্বাচনী জোট বলছে না এই কারণে, তাহলে অন্যদের আসার মানে সম্ভাবনাটা কমে যায়। এই কারণে তারা এটা ফ্লেক্সিবল রাখছে। তারা চেয়ে আছে এনসিপির দিকে, তারা এবি পার্টির দিকে, বা তারা বিএনপির অন্যান্য যে এলআই আছে তাদের দিকে চেয়ে আছে। এখানে যখনই নাকি একটা টানাপোড়েন হবে, সেই টানাপোড়েনটা মানে তারা ক্যাশ করবে। অর্থাৎ জামাত বলতে গেলে এই ওত পেতে বসে আছে যে কখন সেখানে একটা দল ছুটে যাবে বা ক্ষমতায় আসতে পারবে, এরকম সম্ভাবনা কখনো তারা কল্পনাও করতে পারেনি। এখন কিন্তু তারা স্বপ্ন দেখছে। এই কারণে জামাত অনেক কৌশলী ভাবে এগোচ্ছে, ঠান্ডা মাথায় এগোচ্ছে এবং অপেক্ষা করছে বা ওত পেতে বসে আছে যে ওই অঞ্চলে, অর্থাৎ বিএনপি অঞ্চলে কি ধরনের মেরুকরণ হয়, সেখানে কি ভাঙন হয়, ভাঙনের এই ফায়দাটা জামাত হয়তো ক্যাশ করবে বা লুটবে বলা যায়। অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মুস্তফা ফিরোজ। জনাব মুস্তফা ফিরোজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব মুস্তফা ফিরোজ, আপনি খেয়াল করেছেন যে দেশে যেমন মানে একটা বড় ভূমিকম্পের পর ছোট ছোট 3টা ভূমিকম্প হলো, আমাদের রাজনীতিতেও কিন্তু আমরা নানা ধরনের ভূমিকম্প দেখছি। এখন ভূমিকম্পগুলো এরকম যে অন্তর্বর্তীকালীন সরকার একটা গণভোটের আয়োজন করেছেন। সেই গণভোট নিয়ে কিভাবে আলোচনা হবে, গণভোট কিভাবে হবে, কি প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন মানুষের মনে কতটুকু আলোড়ন তৈরি করতে পারবে, রাজনৈতিক দলগুলো এটাকে কিভাবে মেনে নিচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান কি হবে গণভোটে। তারা কি হার পক্ষে ক্যাম্পেইন করবে তার দলের কর্মীদের জন্য, নাকি না ভোটের জন্য ক্যাম্পেইন করবে, এগুলি আলোচনা। এবং পাশ হওয়ার পর কি হবে। এবং নির্বাচন কমিশনেরও তো কোনো অভিজ্ঞতা নেই। কালকে যেটা নির্বাচন কমিশন বললো যে তাদের তো এই ধরনের মানে একই দিনে নির্বাচন এবং গণভোট অনুষ্ঠানের কোনো পূর্ব অভিজ্ঞতা নাই, অন্য এই টোটাল নির্বাচন কমিশনেরই নাই। তারা যে পুরোনো নথি দেখে বুঝবে তাও বুঝতে পারছে না। সেখানে যতগুলি বাক্স থাকে, ভোটের বাক্স, ব্যালট বক্স, এবার তো ডাবল থাকতে হবে, কারণ ওটা তো আবার আরেক আলোচনা, আরেক ভোট, দ্বিগুণ সংখ্যক কাগজ ব্যালট ঢোকানো হবে। তো এই পুরো জিনিসটা আপনার কি মনে হয় কি যে আসলে মানে কোন দিকে যাচ্ছে? আসলে একটা অসাধারণ দিকে যাইতে পারতো, কিন্তু মাঝখানে পুরো একটা রাজনীতির চিত্রটা পাল্টে গেছে, যার প্রভাব পড়ছে নির্বাচনে। এই যে আমি দেখেন, আমি অনেকদিন থেকেই এই যে সংস্কার, তারপরে এই গণভোট, এইগুলির বিপক্ষে আমি কথা বলতেছি। আমি একটা পয়েন্টে আমি শুধু একমত ছিলাম যে ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তো সেটা তো কমিশনের ব্যাপার না, আদালত এটা আবার রিইনস্টেট করছে। এবং আরো খুশি হতাম যদি এটা চতুর্দশ না হয়ে ত্রয়োদশ থেকে যদি কার্যকর হতো, এটা ভালো ছিল। এইটাই একমাত্র সংস্কার। অর্থাৎ আপনি প্রথম ধরেন আপনি বাড়ি করার আগে তো একটা পিলার করবেন আগে, তাই না? নিচে আগে গাঁথনিটা ঠিক করবেন, তারপরে পিলার করবেন। আমাদের তো গাঁথনিটা সহ শেষ হয়ে গেছিল। অর্থাৎ আপনার ভোট কাউন্টিং, কাস্টিং এবং কাউন্টিং, ভোট দেয়া এবং গণনা, এই প্রক্রিয়াটাই তো ছিল না। মানুষ ভোট দেবে এবং মানুষের সেই ভোটটা কাউন্ট করাবে, গণনা করাবে। সেই সিস্টেম যেখানে উঠে যায়, আপনি এক ধাপে আপনি যে ধরনের ব্যবস্থাপনা নিয়ে আপনি বসছেন বিশেষজ্ঞদের দিয়ে, এটা তো আমরা ওই পর্যায়ে না। আমরা তো হঠাৎ করে চলে গেছি তো আদিম পর্বে।
আদিম যুগে চলে গেছে। আদিম যুগে যাই পরে আপনি আস্তে 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 এই করেন। এখন আপনি কঙ্গোতে যে যদি ওখানকার জনগণকে বুঝাইতে পারবেন এই যে পিআর সিস্টেম, তারপরে হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা, তারপরে প্রাতিষ্ঠানিক ওই বিচার বিভাগকে শক্তিশালী করা, এই সমস্ত বুঝবে? তো বুঝবে না। যেখানে মানুষ শুধু গুলি খায় আর মানে দৌড়ায়, সেই দেশে থাকে আপনার মানে আগে তো মানুষের জীবন বাঁচাইতে হবে, তারপর আস্তে আস্তে আপনি সেখানে গণতন্ত্র ইয়ে করেন। আমরা কোন পর্যায়ে চলে গেছি এটা বিশেষজ্ঞরা তো বুঝে নাই, না বুঝে আপনি আচ্ছা, আমি আপনাকে একটু থামাই কেন, আমি ওই যেহেতু ওই প্রশ্নটা আপনি তুললেন, ওটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই আসলে। সেটা হলো যে আপনি আমিও বলি আপনার সঙ্গে একমত আমি, যে আসলে তত্ত্বাবধায়ক সরকারটা এইবারে নির্বাচন থেকে হলো না কেন, এটা কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা আমি এটা কোনো কারণ বুঝলাম না। এটা বিচার বিভাগ এই মানে কেন নির্দিষ্ট করে দিচ্ছে? বিচার বিভাগ বলে দেবে যে ইয়াস এটা রিইনস্টেট হয়েছে, তারপরে হলো সরকার রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে এটা মানে তারা এই মেয়াদ থেকে চায় নাকি সামনের মেয়াদ থেকে চায়, এটা আমি বুঝলাম না। এটাও আমার মনে হয় যে এই এই যে এইভাবে বলে দেওয়াটা এটা একটা বায়াসড, এটা উচিত হয়নি। কেন মানে ইউনূস সরকারকে এই নির্বাচনটা কন্ডাক্ট করতে হবে, এটা কোথায় বলা আছে? সংবিধানে কি বলা আছে? কেউ কি বলছে, ম্যান্ডেট দিছে যে এই ইউনূস সরকারের দায়িত্ব হলো নির্বাচন করে যাওয়া, সে ছাড়া আর কেউ পারবে না? এটা আমার মনে হয় যে ঠিক হয়নি। তারপরে দেখেন, যাই হোক সব মিলায় হইল পরে এখানে আমার আরেকটা প্রশ্ন, আপনি আমাকে বলেন 2008 সালে যখন নির্বাচন হয় তখন তো একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল। জি, হওয়ার পর যারা আমরা ভোট দিয়েছি, আমরা কি ঘুণাক্ষরে ভেবেছিলাম 2011 সালে এটা বাতিল হয়ে যাচ্ছে, মানে 2000 পরের নির্বাচনে আমরা তত্ত্বাবধায়ক সরকার পাবো না, আমরা কি ভেবেছিলাম? ভাবিনি তো। আচ্ছা, ভেরি গুড। তাহলে এখন আমার কথা হলো, আপনি একটা করলেন যখন আপনার 2000 মানে আপনার 96 যখন তত্ত্বাবধায়ক সরকারটা আসে তখনও তো এটা অকল্পনীয় ছিল যে আসবে কিনা আদৌ। তো আসার পর আবার বাতিল হয়ে গেছে, কাজে যারা ক্ষমতায় যায় তারা ইচ্ছে করে অনেক কিছু করতে পারে। তো এখন যেভাবে নির্বাচনটা হচ্ছে, বলা হচ্ছে পরের নির্বাচন থেকে হবে। যদি পরের নির্বাচন মাঝখানে যায়, যারা বাদ দিয়ে দেয়, বাদ দিয়ে দিলে কি হলো? আমার আপনার জায়গায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু অপূর্ণ থেকে গেল। হ্যাঁ, সেটাই, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা আমরা পাইলাম না। বরং এই সরকার যে নিরপেক্ষ না, এটা তো জামাত প্রমাণ বলতেছে। জামাতের কথা আমি অবিশ্বাস করবো? বিএনপি বলতেছে, আবার এনসিপিও বলতেছে, 3টা দলই বলতেছে এই সরকার নিরপেক্ষ না, অথচ সেই সরকারের অধীনে আমরা নির্বাচন করতেছি। এটা আমাদের একটা মানে দুঃখজনক অধ্যায়, যে এত আন্দোলন সংগ্রামের পরেও সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আমরা পাইলাম না। রাজনৈতিক দলগুলো সেই দাবিটা করতেছে না। রাজনৈতিক দলগুলো কেন মনে করতেছে যে ইউনূস সরকার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক একটা সরকারের মতন কেন মনে করতেছে? যেখানে এনসিপির 2 নেতা আছে, তারা নির্বাচন করবে বলে ডিক্লেয়ার দিল, তাদের মধ্যে অন্তত একজন, এবং এখনো পর্যন্ত আর 15 দিন পরে যেখানে শিডিউল হওয়ার কথা, এখনো পর্যন্ত তারা ক্ষমতায় আছে। সুতরাং এই সরকার তো নিরপেক্ষ না। এটা তো মানে আমি বলবো কি, রাজনৈতিক দলগুলি বলছে। অথচ সেই নিরপেক্ষ সরকার না, তার অধীনে আমাদেরকে নির্বাচন করতে হচ্ছে। এই দাবিটা আদায় করতে পারলো না এইরকম একটা সুসময়ের মধ্যেও। না বিএনপি বলতেছে, না জামাত বলতেছে, গেল এটা। তারপরে দেখেন জুলাই সনদে নিয়ে 8 মাস হলো। আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে 8 মাসে তো একটা পরিশ্রম করছে, স্বাক্ষর হলো। স্বাক্ষর করার পরে বলতেছে যে এটা এখন আইনে পরিণত করবে। আরে ভাই, আইন কানুন কোথায় আছে? আপনি তো ঝুলতেছেন। আপনি তো আগে এই ঝুলন্ত অবস্থা থেকে তো আপনি তো একটা জায়গায় যাবেন, ডাঙায় যাবেন। তো ডাঙাটা কি? ডাঙাটা হচ্ছে একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা পার্লামেন্টারি ব্যবস্থায়, তাই না? তো ওখানে যাবেন, তারপরে না ওখানে বলবেন যে এখন আমরা আসেন, আমরা জুলাই সনদের বিষয়গুলো আমরা এটা বাস্তবায়ন করি, এটা আমাদের ম্যান্ডেট। কারণ এটা গণঅভ্যুত্থানের ম্যান্ডেট, গত 15 বছরের আন্দোলনের ম্যান্ডেট, যে আমরা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করবো না, আগেই করতে হবে। এবং কি করলো, এর মধ্যে আবার গণভোট নিয়ে আসলো, যে গণভোট সংবিধানেই নাই। আবার সেই গণভোট কখন? ওই সংসদ নির্বাচনের দিন। তাহলে দেখেন, এমনিতেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না, হচ্ছে ইউনূস সরকারের অধীনে। যে ইউনূস সরকারকে রাজনৈতিক দলগুলো বলছে বিতর্ক, তার মধ্যে আবার আপনি ঢুকাই দিচ্ছেন আপনি গণভোট। তাহলে কি দাঁড়ালো? আপনি একটা গোলমেলে অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আপনি ঢুকে গেলেন। তার মধ্যে জামাত বিএনপি আর একটা অবস্থান,
তারা এতদিন ছিল জোট সঙ্গী, এখন হয়ে গেছে যে আওয়ামী লীগ বিএনপি যেমন যুদ্ধ করে, তেমন মনে হচ্ছে যেন আস্তে আস্তে জামাত ভার্সেস বিএনপি একটা মুখোমুখি অবস্থানটা। এই মুখোমুখি অবস্থান থেকে যদি মানে প্রতিযোগিতা করে বা গণতান্ত্রিক কালচারের মধ্যে দিয়ে যদি আগায় যদি, তাহলে ভালো, তাহলে আরো ভোটাররা আসবে। এখন ভোটাররা কতটুকু আসবে না আসবে, এর মধ্যে গণভোট ঢুকাতে জিনিসটা মানুষের উৎসাহ উদ্দীপনা কমে যাচ্ছে। এমনি কিন্তু যখনই নাকি একটা সরকারের উপর বা রাজনৈতিক ব্যবস্থার উপরে মানুষের হতাশা জন্ম নিতে থাকে, তখন কিন্তু মানুষ আরো মনে করে ভোট দিয়ে কি হবে। অলরেডি কিন্তু ওই অবস্থার মধ্যে আমরা চলে আসছি। ফলে আগামী নির্বাচনটা কি হবে, ফরম্যাটটা কি হবে, আওয়ামী লীগ যে নির্বাচন আসতে পারতেছে না, এতে ভারতের মনোভঙ্গিটা কি হবে, অজিত দোভাল ডেকে নিল আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলকে, তাদের মেসেজটা কি, তাদেরকে উপেক্ষা করে আগে যেমন পশ্চিমাদেরকে উপেক্ষা করে আমাদের এই যে শেখ হাসিনার সরকার যে নির্বাচন গুলো করবে, এটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল। এখন আপনি ভারতকে উপেক্ষা করে যদি নির্বাচনটা করতে যান আওয়ামী লীগকে বাদ দিয়ে, তো সেটা এই চাপটা আপনি সামলানোর মতন আপনার সেই শক্তিটা আছে কিনা। আপনার আন্তর্জাতিক শক্তিকে ভারতের মানে আওয়ামী লীগের ছিল ভারত, আমাদের কার, আমি তো কাউকে পাই না, না আমেরিকা, না চীন, না পাকিস্তান, কারা এটা তো বুঝতে পারি না। তো সব মিলায় একটা ভিন্ন সিনারিও, যেটাতে একটা অস্বস্তি, একটা উদ্বেগ কিন্তু আস্তে আস্তে মানে গাঢ় হচ্ছে, গভীরতা বাড়ছে। ফলে এটা যদি না কাটে, তাহলে কিন্তু নির্বাচনটা জমজমাট হবে না। তারপরে নির্বাচনের পরবর্তী পর্যায়ে কি হবে, এটাও কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে। এখনো কিন্তু অনেক মানুষ বিশ্বাস করে নির্বাচন কি আসলে হবে। কেন বলে এই কারণে যে তারা একটা স্থিতিশীল অবস্থা মনে করতেছে না, রাজনৈতিক পরিস্থিতিকে একটা অস্থিতিশীল মনে করে। এই জন্যই জিজ্ঞাসা করে নির্বাচন কি হবে। এই হলো এই অবস্থা। এই প্রশ্নটা কিন্তু রয়ে গেছে, ইউ আর রাইট, এখনো মানুষের মধ্যে এই প্রশ্ন আছে। রাজনীতি একটা কথা বলেন, জি এত যে ঢাক ঢোল পিটে আমাদের খলিলুর রহমান সাহেব, আমাদের নিরাপত্তা উপদেষ্টা, একদিন আগেই ইন্ডিয়ায় চলে গেলেন অজিত দোভাল সাহেবের সঙ্গে মিটিং করতে। মিটিং তো হইল, মিটিং এর আউটকামটা কি, আমরা কি পেলাম জানেন? সরকার বলার চেষ্টা করে যে হাসিনাকে ফিরে আনার দাবি নাকি জোরালো ভাবে করছে, কিন্তু ইন্ডিয়ান কোন সূত্র, ইন্ডিয়ান কোন এর থেকে এই বৈঠকের কোনো বাণী দেয়নি, বলেনি যে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু আলোচনা তো হয়েছে, সেখানে কি আলোচনা হয়েছে। এখন ধরেন আমি যদি বলি, আমি বুঝতেছি যে ওই আওয়ামী লীগকে নিয়ে একটা যাতে অংশগ্রহণমূলক নির্বাচন করে, এটাই হয়েছে। কিন্তু আমার তো এটা বলার পক্ষে কোনো সূত্র নাই, আমি শুধু বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বা পরিস্থিতি বিশ্লেষণ করে বলতে পারি। এখন সরকার যদি বলে যে মুস্তাফিজ গুজব ছড়াচ্ছে, এরকম কোনো নেই, তাহলে আমি তো ফেসে যাব। আমি একটা ধারণার থেকে আমি কথাগুলো বলছি, কিন্তু এটা পরিষ্কার হওয়া উচিত। কারণ ভারতের সাথে আমাদের সম্পর্কের এমন একটা পর্যায়ে, যেহেতু একটা সন্দেহ বিশ্বাস তৈরি হয়েছে, সুতরাং প্রতিটা স্টেপ জনগণকে জানানো উচিত যে আমরা এই কথা বলছি, ভারত এই কথা বলছে, তার উত্তরে আমরা এই কথা বলছি। এটা পরিষ্কার না হলে এটা আমার মনে হয় যে মানুষের মধ্যে ওই যে অবিশ্বাস, সন্দেহ, উদ্বেগ, উৎকণ্ঠা এগুলি বাড়তে থাকবে। তাহলে কি লাভ হলো? মানে এখন ধরেন এর মধ্যে দেখলাম যে কয়েকটা পলিটিক্যাল পার্টি, বিশেষ করে এনসিপি, তারা এই বিচারকে বলতেছে যে বিচার কার্যকর করতে হবে নির্বাচনের আগে। এনসিপির ব্যাপারটা বুঝি না, তারাই জুলাই সনদ বলো, তারা কি এর মধ্যে এতদিনেও কি জুলাই সনদে স্বাক্ষর করছে? তাও তো কোনো খবর পেলাম না। তো তারা কি করতেছে? আবার তারা এখন আবার নতুন দাবি তুলছে যে শেখ হাসিনা, মানে ওদের নাকি বিচার বাস্তবায়ন করতে হবে। আসাদুজ্জামান কামাল আর শেখ হাসিনা বিচার বাস্তবায়ন কেমনি করে করবে? এটা এটা একটা মানে আসলে খাদের মধ্যে পড়ে গেছে। মানে বলা যায় এনসিপি এবং তার পাশাপাশি জামাত কিছু ইস্যু নিয়ে আগাইতে চাচ্ছিল, কিন্তু এখানে আবার বুদ্ধিমত্তা প্রদর্শন করছে বিএনপি। যদি ওইটা করতে যে আবার তাদের মানে অভ্যন্তরে আবার একটা ঝামেলা হয়েছে। 237 জন যখনই নাকি ডিক্লেয়ার করে দিছে, 237 জনের সাথে আপনি আরো 3 জন 4 জন করে যোগ করেন, তাহলে কত? প্রায় 1000 প্রার্থী নেমে গেছে মাঠে। নেমে যাওয়াতে একটা শোরগোল হয়ে গেছে। এই শোরগোলের মধ্যে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন, এই সমস্ত গুলি আর পাত্তা পায়নি। আর এরা একটু ভেবাচাকায় খেয়ে গেছে এনসিপি। আর এই রিক্সা চালকরা দিচ্ছে, এখানে এটা ওটা করতেছে, কি করবে না করবে, মানে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া
এই মানে ধানমন্ডির এই আসনে ইলেকশন করবে, এখানে ধানমন্ডিতে বিএনপি অন্তত 2 জন খুব শক্তিশালী প্রার্থী আছে, তারা কেন করবে না? তাকে দিলে লাভটা কি হবে? এই অঞ্চলে তো যদি তরুণদের প্রতিনিধি হয় তাহলে তো সে শিবির ডাকসু দিচ্ছে, এখানে তো মানে সেই জুলাই কোনো প্রতিনিধি নাই। তার আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার মুরাদনগর থেকে ওখানে কয়েকশো কোটি টাকা খরচ করার পর ধানমন্ডিতে আসলো, এসে এখানে সিট বিহীন হয়ে গেল। মানে ওই যে কি বলে মানে আসনবিহীন যেমন রাজা আছে না প্রধান শেখ হাসিনা বা বাশার আল আসাদ, তেমন হয়ে গেছে। তারা বিশাল ব্যাপার, কিন্তু তাদের কোনো আসন নেই নির্বাচন করার মতো। তো এখন এই একটা ধরা খাইছে, যার জন্য এখন বিচার কার্যকর করা যায়। আচ্ছা, বিচারটা কার বিচার করে? 3 জনের শাস্তি। তা 5 বছরের শাস্তি চৌধুরী আব্দুল্লাহ মামুনের ব্যাপারে বলতে পারে, যেখানে 5 বছর মানে 5 বছরই খাটতে হবে। 5 বছরের মধ্যে আবার সরকারি ছুটি টুটি বাদ দিলে তো দেখা যায় যে 2.5 বছর হয়ে যায়, তারপর ছাড়া পেয়ে যায়। এটা তারা বলতে পারে। 1 বছর তো খাটিয়ে ফেলেছে। 1 বছর আবার খেটেই ফেলছে। হ্যাঁ, এইটা বলতে পারেন যে রায় ঘোষণার পক্ষ থেকে 5 বছর যাতে একদম কড়ায় গন্ডায় হিসাব করে ওই এনসিপির কাছে যে যাতে জিনিসটা বুঝাই দিয়ে আসে 5 বছর পরে চৌধুরী আব্দুল্লাহ মামুনকে, এইটা একটা দাবি করতে পারে। আর দিল্লি কি শুনবে? বিচার কার্যকর কি দিল্লিতে করবে? আসাদুজ্জামান খান কামাল কলকাতায় আছে, হাসিনা আছে দিল্লিতে, এমনকি 2 জায়গায় 2টা ফাঁসির মঞ্চ বানাবে এনসিপির কথা শুনে? এটা তো করবে না, কারণ এই বিচার তো আর মানে ভারতের কোনো আদালত দেয়নি। তো এটা একটা খুব হাস্যকর, যার জন্য এইগুলি খুব জমতেছে না কিন্তু শেষ পর্যন্ত। তা আপনি রিক্সা চালককে দিচ্ছেন, সেই ওই সময় যে আবেগ আমরা উদ্বেলিত হয়েছি, সেই আবেগের এরা তো মাঠে নেই। এখন যারা মাঠে আছে তারা তো পুলিশের বেল্ট ধরে টানাটানি করতেছে। ওরা তো জুলাই যোদ্ধা না। জুলাই যোদ্ধা যারা ছিল, ওই মেয়েদের ওই ছেলেদের কথাবার্তা তো আমরা উৎসাহিত হয়েছে, সেলুট দিয়া সুজন, সেই সুজন কোথায় হারায় যে এখন আবার যদি আপনি তারা নিয়ে আসেন, সেই জুলাই আবেগটাই কোথায়? আবেগটাই তো নাই। আবেগটা থাকলে তো এনসিপি বাংলাদেশের আজকে সর্ববৃহত্তম একটা রাজনৈতিক দলে পরিণত হয়। আচ্ছা, আবেগটা হঠাৎ করে হাওয়া হয়ে গেল, ওই আবেগটা হঠাৎ করে নাই হয়ে গেল কেন? নাই হয়ে গেল কেন? যখনই নাকি তারা ওই যে রাজপ্রাসাদে ঢুকে গেছে, যখনই নাকি ক্ষমতায় চলে গেছে, আর এই কি বলে ক্ষমতার স্বাদ পাইতে শুরু করছে, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আবার যখন অ্যাটাচ করে দিছে, তখন এরা বলে যে ওরে বাপরে এ কি অবস্থা, এ তো সারাদিন শুধু ফাইল নিয়ে তদবির করে। বুঝতে পারছেন না? তারপরে চাঁদাবাজির কারণে বেশ কিছু ধরা যখন পড়লো, আবার কেউ কেউ ইঙ্গিত দিল এর সাথে আবার এনসিপির শীর্ষ পর্যায়ে যোগাযোগ আছে। আবার যতটা দুর্নীতির খবর যা যা আসতেছে, সেইগুলি এনসিপির যারা আছে নেতা তাদেরকে ঘিরে হইতেছে। তখন আস্তে আস্তে সেই ভাবমূর্তি, এখন একটা বন্যা হোক, তারপর টিএসসি তে খুলুক ত্রাণ কেন্দ্র, দেখেন কেউ লাইন ধরে ত্রাণ দিতে যায় কিনা, কেউ যাবে না। তো এই হলো পরিস্থিতি। জামাত ধরা গেল, তারা এই ইসলাম ভিত্তিক 8টা দলকে নিয়ে একটা ফ্লো তুলতে চাইছিল। ওই ফ্লোর উপর ভিত্তি করে তারা মনে করছিল নির্বাচনী বৈতরণী পার হবে। কিন্তু এখন ফ্লোটা কার বিরুদ্ধে? এই ইউনূস সরকার তো জামাতের, এই ইউনূস সরকার তো বিএনপি। তা আপনি নিজের বিরুদ্ধে নিজে আন্দোলন করে আপনি মানে ফ্লো তুলবেন? মানে যেখানে আলোচনা হইতেছে আপনার পয়েন্টটা মানলো না বলে আপনি আন্দোলন করবেন, তো বিএনপিও যদি তার পয়েন্ট নিয়ে মানলো না বলে আন্দোলন করবো, 30টা রাজনৈতিক দল রাস্তায় নেমে গেল আমার দাবি মানতে হবে, সরকার কোন দিকে যাবে? এটাও জমলো না। মানে আপনি কি হাওয়ার মধ্যে? আর গণভোটটা মানুষ বোঝে না, পিআর সিস্টেমটাও বোঝে না, এবং বোঝানোর জন্য যে প্রতিনিয়ত তাদের পাঠশালা নিজেরা করে, পাঠশালা ঘরা বৈঠক, কিন্তু এটা তো পাবলিকলি করতে হবে, প্রতিদিন পাঠশালা প্রতিদিন করতে হবে, সেটা তো করে না। ফলে হয়েছে কি, পুরো জিনিসটা জমলো না, কারণ জটিল জিনিস নিয়ে আপনি সামনে আসলে মানুষ, আমি আবারও বলি আপনাকে ভাই, আপনি ভোট দেয়া এবং গণনা এইটাই যেখান থেকে হারাই ফেলছেন, আপনি তো আগে ওইটাকে এস্টাবলিশ করবেন, তারপরে না আপনি পেয়ার অন্যান্য সিস্টেমে যান, গণভোটে যান, আরো আমেরিকার সিস্টেমের যে কত কঠিন কঠিন কি সব টার্ম আছে, হ্যাঁ, সেগুলি করেন, অসুবিধা তো নাই। আগে তো আপনার মানে মানে পায়ের তলায় মাটিটা তো আগে থাকতে হবে, মাটি তো নাই, মাটিটা করেন আগে, নির্বাচনটা ঠিক মতন করেন, দেখেন না নির্বাচনটা করতে পারেন কিনা। যে হারে বেশি শক্তি, যে হারে বিএনপি এই এরা নিজেরা মারামারি পিটাপিটি করতেছে, যে হারে গোলাগুলি করতেছে, তো আপনি নির্বাচনটাই করে দেখেন পারেন কিনা। এখন তো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ ছাড়াই শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করে একটা ইতিহাস সৃষ্টি করেন। বলছেন তো যে পুলিশের দরকার নেই, রাজনৈতিক কর্মীরাই নাকি ভোট কেন্দ্র পাহারা দেবে, তা দিক পাহারা।
দেখবো আমরা। খুবই একটা হজবল অবস্থা হয়ে গেছে আর কি। সেই ঠিক আছে, অনেক ধন্যবাদ জনাব মুস্তফা ফিরোজ। আসলে আমরা খুব বেশি কিছু আশার কিছু পাচ্ছি না আর কি। আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, অথবা আমি প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে পুলিশ কি আসলে পাল্টাইছে? পুলিশের অবস্থাটা কি? পুলিশের কথা কেন বলি? বাংলাদেশের মানুষের যে জননিরাপত্তা বা যে কোনো মানে ঘটনা দুর্ঘটনার ব্যাপারে আমরা প্রথমেই কিন্তু থানা পুলিশের শরণাপন্ন হই। এটা সারা বিশ্বের সবাই। পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মিলিটারি হচ্ছে বড় দুর্যোগের জন্য, কিন্তু আপনার প্রতিদিনকার যেই প্রয়োজনটা সেটা হচ্ছে পুলিশ। দেখবেন যে বিদেশে, ইউরোপ, আমেরিকাতে বলা হয় প্রতি নাগরিকের সাথে সাথে যেন একজন পুলিশ মানে লেগে থাকে। কথাটা কি মিথ্যা? মিথ্যা না। আপনি একটা ঘটনা ঘটান, মানে 30 সেকেন্ড 1 মিনিট লাগবে না, হাজির হয়ে যায়। আমি নিজে কিছু ঘটনার সাক্ষী। এত দ্রুত তাদের কর্মকাণ্ড আপনি কল্পনা করতে পারেন না। যে কোনো, শুধু ইউরোপ আমেরিকা বাদ দেন, আপনি সিঙ্গাপুর বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে একটা রাস্তাঘাটে ওপেন কোনো ঘটনা ঘটলে ওই দুর্বৃত্তরা মানে পালায় যেতে পারছে, এখন আর সে রেকর্ড নাই। ওই দুর্বৃত্তদেরকে ধরতে 1 দিন 2 দিন সময় লাগে, এই রেকর্ডও নাই। 1 ঘন্টাও লাগে না এখন। তাহলে বাংলাদেশের প্রেক্ষিতে পুলিশ তো আরো জরুরি। প্রতিনিয়ত নাগরিকরা নানা রকম সংকটের মধ্যে পড়ে, চুরি ডাকাতি ছিনতাই ছাড়াও রাস্তাঘাটে যে ধরনের পরিস্থিতির মধ্যে পড়ে, তাতে পুলিশের দরকার আছে। কিন্তু সেই পুলিশ কি আমরা পাচ্ছি? যেটা আমরা শেখ হাসিনার সময় পাইতাম না। শেখ হাসিনার সময় পাইতাম না কারণ শেখ হাসিনার সময় পুলিশ ছিল অত্যন্ত মারমুখী আর চরম করাপ্ট। সে অন্যায় অত্যাচার হইতে দিত, নিজেরাও জড়িত ছিল এবং নাগরিকদেরকে প্রোটেক্ট করতো না। কিন্তু আবার যখন মনে করতো যে না, আমি অমুক অমুককে প্রোটেক্ট করব, সে খুব দক্ষতার সঙ্গে সেটা প্রোটেক্ট করতে পারত। যার বেনিফিশিয়ারি ছিল শুধু শাসক দল, কিন্তু সাধারণ মানুষ ছিল অসহায়। সাধারণ মানুষের কাছে পুলিশ মানে একটা দুর্বৃত্ত দল, এরকম একটা অবস্থা। সে রাজনৈতিক কর্মী হোক, সাধারণ মানুষ হোক। এখন প্রশ্ন হলো, সেই পুলিশ কি পুরনো নিপীড়ন বন্ধ করবে? এটা এখন, এই প্রশ্নটা আমার না, এটা ডক্টর কামাল হোসেনের কন্যা ব্যারিস্টার সারা হোসেনের। তিনি এই প্রশ্নটা করছেন। এখানে তিনি বলছেন, পুলিশ কি পুরনো নিপীড়ন বন্ধ করবে? আইনের অপব্যবহার হলে পুলিশ কি জবাবদিহির মুখোমুখি হবে? আদালত কি সাহস দেখাবেন? আসলে আমি মনে করব যে এটা দুইটা। এখন পুলিশ সেই পুরনো সিস্টেমের মধ্যেই আবর্তিত হচ্ছে, কারণ মানে নতুন কোনো চিন্তা চেতনা বা নতুন কোনো সিস্টেমে পুলিশকে রাজনৈতিক দল এবং সরকার গুলো মানে তাদেরকে মানে দায়বদ্ধ করেনি অথবা তাদেরকে সম্পৃক্ত করেনি। ফলে পুলিশ আগের সিস্টেমে আছে, রাজনৈতিক দলগুলো মানে এক অত্যাচারের বদলে আরেক অত্যাচারের ভূমিকা পালন করছে। অন্যদিকে পুলিশ, আমি বলবো যে এখন ইচ্ছা করলেও পারবে না। এই যে বলছে না পুলিশ পুরনো নিপীড়ন বন্ধ করবে, পুলিশের আসলে নিপীড়ন করার ক্ষমতাটাও কিন্তু এখন নাই। আপনাকে বলি, দেখেন দুইটা বিপরীতধর্মী ঘটনা। 32 নম্বরকে ঘিরে পুলিশ শুধু না, পুলিশ সেনা বাহিনীর যে অবস্থা দেখলাম, অসহায় অবস্থা। পুলিশের পেছন দিক থেকে তার বেল ধরে টান দিচ্ছে এক হিজাব পরা একটা মেয়ে, নামটা আর বলি না, আপনারা দেখেছেন, প্রচুর ভাইরাল হয়েছে। পুলিশ অনেকটা অবাক হয়ে পিছন দিকে তাকায় দেখছে তাকে, কিন্তু কিছু করেনি, একটা লাঠিচার্জও করেনি। সে তো অ্যারেস্ট হয়ে যাওয়ার কথা। সে যে ধরনের আচরণ করছে এবং আরো অন্যান্য যে ধরনের পুলিশকে লক্ষ্য করে, যেই ধরনের ডিসি মাসুদ কে লক্ষ্য করে যেই ধরনের কথাবার্তাগুলি বলছে, এগুলি তো মানে ভাইরাল রীতিমতো। কিন্তু পুলিশ দেখেন কোনো অ্যাকশন নেই। পুলিশের ডিএমপি কমিশনার অথবা আইজিপি দুঃখ প্রকাশ করে বলছে যে পুলিশকে এরকম অপদস্থ করা ঠিক হয়নি, খুব তারা কষ্ট পাইছে। দেখেন এটা পুলিশের আর এক চেহারা।
পুলিশ এগুলি হজম করছে। কারণ কারণ সে তখন তাদের উপরে যে চড়াও হয়েছিল এটা হচ্ছে রাজনৈতিক কর্মীরা। বাংলাদেশের এখন প্রভাবশালী দুই রাজনৈতিক কর্মী বিএনপি এবং জামাত, তাদের বিরুদ্ধে পুলিশ দাঁড়াতে পারে না। সেজন্য অসহায়ভাবে তারা সামলাইছে। শেষ পর্যন্ত তাদেরকে হটাই দিয়ে যে 32 নম্বর আরো গুড়াই দিয়ে খেলার মাঠ টাট মসজিদ কি কি নির্মাণ করার কথা সেগুলি হয়নি, কিন্তু পুলিশকে সেনাবাহিনীকে তো এটা সহ্য করতে হয়েছে। এটা সহ্য করার কথা? আপনি এইরকম আচরণ, এইরকম ঘটনা আমাদের দেশ কেন, ইউরোপ আমেরিকার কোনো দেশে করেন তো দেখি, পারেন কিনা, পার পেয়ে আসতে পারেন কিনা? না, সম্ভব না। আর বাংলাদেশে যেখানে পুলিশ হলো পিটায়, সেখানে পুলিশ তো অসহায়। সুতরাং সারা হোসেনের আমার এই প্রশ্নটা হলো, এই প্রশ্নটা যদি আওয়ামী লীগ আমলে হয়তো আমি মানতাম। এই আমলে এখানে দুইটা দিক। একটা হলো একদিকে সে অসহায় রাজনৈতিক শক্তির কাছে, অন্যদিকে সে সাধারণ মানুষের উপর আবার চড়াও হইতে পারে। তার কারণ আমি দেখলাম সালমা, সেই 32 নম্বরই দেখলাম সালমা আর এক কিশোরকে, সালমাকে আটক করে নিয়ে কি করলো, পুরনো একটা মামলায় তাকে অ্যারেস্ট দেখায়, 4-5 মাস আগের মামলায় ঢুকায় তার নামটা কারাগারে দিয়ে দিল। এখানে আদালত পুলিশ এক হয়ে গেল। আর কিশোরকে ওই অপদস্থ অবস্থার মধ্যে টেনে নিয়ে গেল, গাড়িতে পর্যন্ত উঠালো, তার প্রতি যে ন্যূনতম মানবিকতা, তাকে যে প্রোটেক্ট করার, সেটাও দেখলাম না। তাহলে এখানে দুইটা আমরা অবস্থা দেখতেছি, যে যখন রাজনৈতিক কর্মীদের কাছে পুলিশ অসহায়, মার খাচ্ছে, আবার যখন রাজনৈতিক কর্মীরা থাকছে না, তখন আবার রাজনৈতিক কর্মীরা সাধারণ মানুষের বিরুদ্ধে চাপে হোক, আর তারা ওই পুরনো আনুগত্য যে সরকার খুশি হবে এরকম একটা ঘটনা, সেই কাজগুলি করতেছে।